সালার বিগত 10 বছরের যে অবস্থানে ছিল এখন বর্তমানে অনেকটাই ভালো পজিশনে আছে। ভিলেজ ছিল, এখন মোটামুটি অর্ধেক সিটি অর্ধেক ভিলেজ। সে মডেল সালার, মানে মডেল ভিলেজ যদি বলা হয় তাহলে সালার। এই সালারকে রূপ দিয়েছে মোটামুটি তৃণমূল কংগ্রেস 13ই মে 2011 সালে আসার পর। 2014 সাল 2014 সাল থেকে পালাবদল শুরু হয় মুর্শিদাবাদে। প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত এবং জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি সবটাই চলে আসে শাসক দলের অনুকূলে, তৃণমূল কংগ্রেসের অনুকূলে। এই তৃণমূল কংগ্রেসের অনুকূলে আসার সুবাদে দিদির যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় যে উন্নয়ন, সে উন্নয়নের মধ্যে দিয়ে আপনারা এখন ভিলেজ থেকে মডেল ভিলেজ হয়েছে এবং বিভিন্ন রকম ভাবে আপনারা দেখবেন রাস্তাঘাট থেকে শুরু করে, আলো থেকে শুরু করে, জল থেকে শুরু করে সবটাই অ্যাভেলেবেল এবং পথচারীদের জন্য বাথরুম, এগুলো কমপ্লিট উন্নয়ন এখন চলছে। রাস্তা এখন আগে 10 বছর আগে কাদায় হাঁটতে হতো, এখন বাড়ির বাইরে বেরোলেই যতই বৃষ্টি হোক বেরোতে পারবে মানুষ, সচরাচর বাইক নিয়ে একদম অলিতে গলিতে ঢুকতে পারবে, যেটা ছিল না 10 বছর আগে, ছিল না। দিদি যে প্রকল্প, এটা তো কোনো ভায়া নয়। দিদি যেটা দেয় ডাইরেক্ট অ্যাকাউন্ট, কোনো মাধ্যম রাখেনি। বামপন্থী সরকার যখন ছিল তখন একটা মাধ্যম ছিল, তখন চিরকুটের মধ্য দিয়ে মোটামুটি তাদের যে হারমাদ ক্যাডার তারা পাঠ পেত। এখন দিদির প্রত্যেকটা প্রকল্প হচ্ছে ওপেন টু অল, মানে সর্বসাধারণও দেখতে হবে, আধিকারিকরা দেখতে পাবে এবং যে অ্যাপ্লাই করছে সেও একটা স্ট্যাটাস দেখতে হবে। যেরকম ধরেন স্বাস্থ্যসাথী যেরকম একটা উন্নয়নমূলক প্রকল্প, কারণ এখন বর্তমান অনেক দরিদ্র মানুষ যারা এখন বর্তমান অর্থের জন্য টাকা জোগাড় করতে পারে না, কারণ স্বাস্থ্য ব্যবস্থাটা এমন একটা গুরুত্বপূর্ণ ব্যবস্থা যেখানে ধরেন স্বাস্থ্যের বিনিময়ে সে বাড়ি বিক্রি করবে, নিজের গহনা বিক্রি করবে। কিন্তু দিদি যে 5 লক্ষ টাকার স্কিম স্বাস্থ্যসাথী কার্ড, সেই স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে চিকিৎসা এবং বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যে অ্যাম্বুলেন্স ভাড়া, এতে কিন্তু সাধারণ মানুষ খুবই উপকৃত। তারপরে আবার লক্ষ্মীর ভান্ডার, যেটা একটা বৃদ্ধ মায়েদের জন্য, যেরকম বার্ধক্য ভাতা আছে, বিধবা ভাতা আছে, সেরকম সর্বজনীন। কারণ 35-এর পর থেকে লক্ষ্মীর ভান্ডার পেতে শুরু করবে। এই লক্ষ্মীর ভান্ডারে কোনো বাউন্ডারি রাখেনি, যে মোটামুটি হয়তো কোনো রকম ইকোনমিক বাউন্ডারি যেটা হয়, যে 72,000 ইনকাম সার্টিফিকেট লাগবে কিংবা 1,20,000 ইনকাম সার্টিফিকেট, সেরকম কোনো বাউন্ডারি রাখেনি। যে অ্যাপ্লাই করছে তার জন্য লক্ষ্মীর ভান্ডার। আর এই লক্ষ্মীর ভান্ডার পাওয়ার সুবাদে অনেক সময় একটা অনেকজনের ক্ষেত্রে এটা মানে ঈশ্বরের দান বলতে পারে। কারণ মোটামুটি কিছুজন থাকে যারা এই পয়সাটা নিয়ে ওষুধ কিনে, আবার কিছুজন আছে এই পয়সাটা নিয়ে কারোর টিউশন খরচা চালাচ্ছে। তাই এই যে লক্ষ্মীর ভান্ডার, এটা জনমুখী প্রকল্প এসেছে এবং বিশ্বের দরবারেও এটা খ্যাতি এসছে। কারণ রিসেন্ট কিছুদিন আগে নারী উন্নয়নের জন্য, নারীকে উন্নয়ন, যে নারী সম্পর্কে যে ভাবছে তার জন্য অক্সফোর্ডে ইনভাইট পেয়েছিল। আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের দিদি গেছিল সেই স্মরণীয় জায়গায়। তা এই উন্নয়নমূলক প্রকল্প মোটামুটি আমাদের গ্রাম এলাকার মানুষ খুবই সন্তুষ্ট, যে মোটামুটি দিদিকে আরো চাইছে যে দিদি মোটামুটি সপ্তম বামপন্থী সরকার তার রেকর্ডটাও ব্রেক করুক। এটা মহামান্য আদালত সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, আপনারা সকলেই জানেন। এখানে আমাদের সর্বোচ্চ আদালতের উপরে তো কিছু নয়, এটা তো আমাদের মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী তো বাদ দেয়নি। আপনারা সকলেই জানেন যে আমাদের সর্বোচ্চ আদালত এটা স্টে অর্ডার করেছে যে বাদ দেওয়ার ব্যাপারটা, নিয়োগের ব্যাপারটা টোটালটা বিচারাধীন ছিল। কারণ জানেন এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি ধরেন মোটামুটি গোটা পশ্চিমবঙ্গে মানুষকে আজকে অশান্ত করে তুলেছেন। আর কে যোগ্য কে অযোগ্য এটা তো ধরেন আপনাকে প্রমাণ স্বরূপ প্রমাণ করতে হবে। আপনি যদি বলেন আমি অযোগ্য, আপনাকে প্রমাণ করতে হবে। আপনি যদি বলেন আমি টাকার বিনিময়ে চাকরি পেয়েছি, আপনাকে প্রমাণ করতে হবে। কারণ ইদানিং কিছুদিন আগে সুপ্রিম কোর্ট বলেছে যে আপনার কাছে প্রমাণ কোথায়। সুপ্রিম কোর্টে যখন জিজ্ঞেস করছে সর্বোচ্চ
আহ, মহামান্য আদালতকে, তখন কিন্তু রায়টা এইটা এসছে। তাহলে দেখেন এখানে স্টে করেছে সরকার পক্ষ, চাইছে অবশ্যই যারা অনেকজন ফ্যামিলি, কারণ 2016 সালে নিয়োগ, আজকে 2024 সাল, 8 বছর অতিক্রান্ত। অনেকজন বিয়ে করেছে, অনেকজন সংসার জীবনে ঢুকেছে, অনেকজন মোটামুটি ঋণ নিয়ে বাড়ি করেছে। তা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও চাইছে যে চাকরি কারো যেন না যায়, কিন্তু মহামান্য আদালতের যে স্টে অর্ডার, সেই স্টে অর্ডারের উপরে একটা ফলো আপ রাখতে হচ্ছে। কিন্তু আশা করি কিছু না কিছু উপায় বের করবেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের। আজকে ভারতবর্ষে যে মূল এজেন্ডা বিজেপির, সে মূল এজেন্ডা আপনারা নিশ্চয়ই কিছুদিন আগে আপনারা দেখেছেন সুফিয়া কুরেশিকে কিভাবে বেলাগাম ভাবে আক্রমণ করেছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, মধ্যপ্রদেশে ক্যাবিনেট মন্ত্রী মধ্যপ্রদেশে সুফিয়া কুরেশি, এবং মোটামুটি যেইভাবে ধরেন টোটাল প্ল্যান মাফিক যেভাবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোকে গুড়িয়ে দিল, তাকে আখ্যা নিতে হয় জঙ্গিদের বোন। তাহলে এইখানে বুঝে নিতে হবে যে ধর্মীয় সুড়সুড়ি না দিলে এই বিজেপি সরকার থাকবে না। কোনো সময় রাম মন্দির ইস্যু উঠে এসছে, কোনো সময় এনআরসি উঠে এসছে, এখনো অকপ উঠে এসছে। বিভিন্নভাবে এদের এজেন্ডা, এদের লক্ষ্য হচ্ছে হিন্দু মুসলিম লড়াই লাগিয়ে রাখা। কারণ এদের এখন বর্তমানে কোনো রকম নিয়োগ নেই। আজকে ডিফেন্স, যাকে আমরা ভারতের রক্ষা কবচ বলি, সেই ডিফেন্স সিস্টেমটাকে ভেঙে দিয়েছে। আপনারা জানেন অগ্নিবীর 5 বছর অগ্নিবীরের জন্য নিয়োগ। এবার 5 বছর যখন নিয়োগ হবে, তখন আমার মধ্যে আর দেশত্ববোধক ব্যাপারটা থাকবে না। 5 বছর কিভাবে কাটিয়ে দেবো, দিয়ে বাড়ি চলে আসবো, এই চিন্তা ভাবনা ইন্টেনশন আমার থাকবে না যে লড়াই করা। তাই এই যে একটা বেকার স্কিম নিয়ে এসছে যে অগ্নিবীর, তাই এখন টোটালটা আদানি আর আম্বানি। আজকে আদানি টোটাল ইলেকট্রিক সাপ্লাই বাংলাদেশকে করছে, আবার সেই বাংলাদেশ সম্বন্ধেই নানা ধরন আরোপ লাগাচ্ছে। কিন্তু এরা টোটালটা পরিকল্পনা মাফিক ভারতবর্ষকে লুটছে। কারণ এর আগে দেখেন যে মোদি থেকে শুরু করে বিজয় মালিয়া থেকে শুরু করে প্রত্যেকজন দেশ ছেড়েছে, প্রচুর ব্যাংকে দেউলিয়া করেছে। সেই ঋণ কিন্তু মোটামুটি দেশ ছেড়েছে, লন্ডনে গিয়ে বাস করছে, কেউ আমেরিকা গিয়ে বাস করছে, তাদেরকে নিয়ে কালো টাকার নাম করে, কালো টাকার নাম করে যে বিভিন্নভাবে নোট বলতে হলো। কিন্তু আখেরে আমাদের লাভটা কোথায় দেখলাম? কালো টাকা বদলি হলো, যাদের কালো টাকা ছিল তারা হোয়াইট করে নিল সেই সুযোগটা নিয়ে। তাহলে সুপরিকল্পিতভাবে বিজেপি গভর্নমেন্ট আসার পর তাদের প্রত্যেকটা এমপি এমএলএ তারা স্বার্থসিদ্ধি নিজেদের পকেট ভরছে। এবং বর্তমান হিন্দু মুসলিম ছাড়া ওদের এখন এজেন্ডা নাই। এখন ওদের ব্যাপার হচ্ছে হিন্দু রাষ্ট্র তৈরি করতে হবে, হিন্দু রাষ্ট্র তৈরি করতে হবে। অনেকজন বলে আমরা হিন্দুদের নেতা, হিন্দুদের ভোটে জিতেছি। অনেকজন বলছে অর্জুন সিং, সে আবার বলছে যে আমরা 70% আছি, মানে হিন্দুদের দোকানে খেতে হবে, হিন্দুদের দোকানে কাপড় কিনতে হবে, হিন্দুদের দোকানে হিন্দুদের টোটোতে চড়তে হবে, সব রকম এই যে চিন্তা ভাবনা অর্জুন সিংয়ের। তাহলে চিন্তা ভাবনা কোন জায়গায়? অ্যাকচুয়ালি হিসাব হচ্ছে যাই হোক না কেন, উদ্দেশ্য হচ্ছে হিন্দু মুসলিম লড়ানো। যদি হিন্দু মুসলিম না লড়ে, তাহলে এরা কিন্তু মোটামুটি বিগ শূন্য জায়গায় দাঁড়িয়ে যাবে। কারণ কিছুজন থাকে যারা মোটামুটি শিক্ষার হার কম, যাদের তারা মোটামুটি আজকে গ্যাসের দাম কোন আকাশ ছোঁয়া হয়েছে, পেট্রোলের দাম আকাশ ছোঁয়া হচ্ছে, ডিজেলের দাম আকাশ ছোঁয়া হচ্ছে, বিভিন্ন বাজার দ্রব্য মূল্য দাম বেড়েছে। এইগুলো কিন্তু মোটামুটি বুঝতে পারছে না, আপিং খেয়ে বসে আছে। যেহেতু এরা সেই সব নিরীহ সনাতন মানুষদেরকে এরা ভড়কাচ্ছে, এদের আবেগ নিয়ে খেলছে। খেলার পর এরা কিন্তু মস্তদের টিকার চেষ্টা করছে। তা আগামী দিন ভারতবর্ষের মানুষ, কারণ বুঝে গেছে নজরুলের কবিতা আছে, একই বৃন্দ দুটো কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তার নয়নমণি, মুসলিম তার প্রাণ। এই যে একটা মোটামুটি প্রাচীনকালে আমাদের নজরুল ইসলাম একটা প্রবাদ দিয়েছে, সেরকম রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন মঞ্চে বলেছে। তাই এই যে জিনিসগুলো ঘটছে, এই ঘটার পর আগামী দিন হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান বৌদ্ধ সবাই মিলে জবাব দেবে বিজেপি সরকারকে উৎখাতে। সেটা আপনারা দেখতে পাবেন। পশ্চিমবঙ্গে যদি বিজেপি আসে, তাহলে কতটা
উন্নতি হবে, সেটা আপনার উত্তরপ্রদেশ দেখলে বোঝা যায় উন্নতিটা কতটা হবে। কারণ উত্তরপ্রদেশে যেভাবে অত্যাচার চলছে, কিছুদিন আগে আপনারা দেখবেন একটা মোটামুটি আমাদের মোটামুটি কাণ্ডটা বলে গেলাম, যেটা লাশটাকে পোড়ালো একটা এভিডেন্স রাখার জন্য, তার আত্মস্বজন কাউকে দেখতে দিল না, সেই লাশটাকে একদম পুলিশ সাথে সাথে রাতারাতি পুড়ে দিল। পুড়ি দেওয়ার পর মোটামুটি টোটালটা তার প্রমাণ লোপাট করলো, এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে কে হিন্দু কে মুসলিম প্রত্যেকটা জায়গায় অত্যাচার তোলাবাজ প্রত্যেকটা হচ্ছে। ডবল ইঞ্জিন সরকার তো উত্তরপ্রদেশও, ডবল ইঞ্জিন সরকার তো মধ্যপ্রদেশও, ডবল ইঞ্জিন সরকার গুজরাটও, ডবল ইঞ্জিন সরকার মহারাষ্ট্র, ডবল ইঞ্জিন সরকার। তাহলে ডবল ইঞ্জিন সরকার তাদের কি বেহাল দশা, তাহলে আগামী দিন বিজেপি পশ্চিমবঙ্গে সে বেহাল দশাই হবে। আর ভারতবর্ষে তৃণমূল কংগ্রেস যদি আসে, প্রত্যেকটা ধর্মের স্বার্থ রক্ষা করবে। প্রথমে ভারতের নাগরিকদের স্বার্থ রক্ষা করবে, যেটা মূল এজেন্ডা তৃণমূল কংগ্রেসে। ভারতবাসী হয়ে ভারতের স্বার্থটাকে রক্ষা করতে হবে। বিভিন্ন ধর্মের মানুষ তারা তাদের ডেভেলপমেন্টের যে জায়গা, গুণামির যে জায়গা, সে থেকে ধরো অনেকটাই বেটার দিন জায়গায় যাবে। আজকে আমাদেরকে লড়াই করতে গেলে, কালকে যদি আভ্যন্তরীণ যুদ্ধ লাগে, গৃহ যুদ্ধ লাগে, তাহলে আমরা পার্শ্ববর্তী পাকিস্তানের সাথে লড়াই করব না গৃহযুদ্ধ নিজেদের মধ্যে লড়াই করব? কারণ আমাদের এখন সময় আমাদেরকে ইউনাইটেড হয়ে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়া। কারণ আপনারা দেখেছেন ডোনাল্ড ট্রাম্প আমাদের পাকিস্তানকে, আমরা যখন বালুচিস্তানের সাথে পাকিস্তানের যখন আভ্যন্তরীণ লড়াই চলছে, আবার পাকিস্তান যখন দ্বিখণ্ড হওয়ার চিন্তা ভাবনাই ছিল, তখন কিন্তু আমাদের ট্রাম্প, যার পা চারটে আমাদের মোটামুটি নরেন্দ্র মোদীজি, আমাদের মোদিজি প্রধানমন্ত্রী আমাদের ডোনাল্ড ট্রাম্প না আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বোঝা মুশকিল। কারণ ডোনাল্ড ট্রাম্প সাতটাই বলে দিচ্ছে যে যুদ্ধবিরতি ঘোষণা করা হবে, সেটাকে কাউন্টার করতে পারতো তো আমাদের প্রধানমন্ত্রী। 8টার সময় যখন বাইট করছে, তাহলে 7টা 8টার সময় কিন্তু ভালো করে বাইট করতে পারতো, কিন্তু সেই কথায় অস্বীকার করতে পারতো। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কথায় স্বীকৃতি দিল, কে দিল? আমাদের প্রধানমন্ত্রী। তাহলে প্রধানমন্ত্রীর ব্যক্তিত্ব কোন জায়গায়? 1971 সালে আপনারা দেখেছেন, যখন পূর্ব পাকিস্তান যখন গৃহযুদ্ধ শুরু হয় ভাষা আন্দোলন নিয়ে, উর্দু আর বাংলা, সেই ভাষা আন্দোলনে আমাদের বিচক্ষণ আমাদের দেশের ইন্দিরা গান্ধী কিভাবে কোন লেভেলে নেতৃত্ব দিয়েছে দেখেছেন আপনার। সেই মুহূর্তে আমেরিকার নজরদারিকে তোয়াক্কা না করে, আমেরিকাকে কোনো রকম তার প্রভাবকে না খাটিয়ে 95,000 সৈন্যকে দখল করেছিল, বাংলাদেশকে স্বাধীন করেছিল শেখ মুজিবুরের কে সঙ্গ দিয়ে, এবং তার জন্য সিমলা চুক্তি হয়েছিল। তাহলে এই যে ইন্দিরা গান্ধী তখন উপেক্ষা করেনি। 1999 সাল কার্গিল যুদ্ধ, অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী, তখনও কিন্তু আমেরিকা যখন বলেছে, আমেরিকা হুইপকে মাথায় না রেখে বলেছে অর্ধেক ভারত আমাদের চলে যাক, কিন্তু পাকিস্তানের এই পৃথিবীর মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে দেবো, আমাদের অর্ধেক ভারত যদি ক্ষতিগ্রস্ত হয়। কে বলেছিলেন? আমাদের অটল বিহারী বাজপেয়ী। আজকে নরেন্দ্র মোদী কি করলেন? আমাদের জেতা যুদ্ধকে মোটামুটি বিরতি করে দিল, সংঘ বিরতি বার্তা দিল ডোনাল্ড ট্রাম্প, সেটাকে স্বীকৃতি দিয়ে আজকে মোটামুটি লুকোচুরি খেলা হলো। এর মধ্যে দিয়ে আমরা কি ভাববো যে মোটামুটি টোটালটাই বিহারের নির্বাচন আছে, সেই নির্বাচনে একটা পেহেলগামকে প্রহসন করলো, আর কিছুই নাই। কিছু সৈন্য আমাদের জওয়ান তারা মারা গেল, কিছু সিভিলিয়ান মারা গেল, সে তাদের রক্তের মধ্য দিয়ে তারা জয়লাভ করতে চেয়েছিল বিহারকে।